আমি আরও বেঁধে বেঁধে থাকি, কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে ধরছি, তোমরা মাইক্রোফোনে বলো, অসুবিধা নেই। আমি প্রথমেই শতদীপের কাছে যাব। শতদীপ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? একদমই ঠিক, সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস নেই। কবি এখানে কি বলতে চেয়েছেন? দু এক কথায়, বেশি পড়ার দরকার নেই, তাহলে আমি ধরে নেবো। বলো, কবি এখানে কি বলতে চেয়েছেন? একদমই ঠিক। ইতিহাস রাজা বাদশাহ যুদ্ধের জয় পরাজয় তাদের কীর্তিকলাপ লিপিবদ্ধ করে। সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ইতিহাসে লেখা হয় না। যুগ যুগ ধরে, দাঁড়াও একটু গন্ডগোল হয়ে গেল তো, আচ্ছা, যুগ যুগ ধরে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা উপেক্ষিত থেকে যায়, তাই তো? এখানে ইতিহাসের কোন রাজা কি স্তম্ভ বানালো, কি কীর্তি স্থাপন করলো, সেগুলোকেই তুলে ধরা হয়। কিন্তু সেই কীর্তিকলাপে, সেই সৌধতে যে সাধারণ খেটে খাওয়া মানুষের অবদান থাকে, তাকে ইতিহাস তুলে ধরে না, তাই তো? এইটাকেই বলা হয়েছে যে তাদের ইতিহাস নেই। আর ইতিহাস, ইতিহাসে মানে যুগ যুগ ধরে কি হয়েছে, চরম সংকটময় মুহূর্তে সাধারণ খেটে খাওয়া মানুষ জীবন সংগ্রামে জয়ী হয়েছে, কিন্তু ইতিহাস সেই কথা বলে না। ইতিহাস সাধারণ খেটে খাওয়া মানুষের সেইটাকে তুলে ধরে না। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে মানুষ বর্তমানে তার সঙ্গে লড়াই করবে, সেই পথটাও বন্ধ। কবি তাই জন্যই এই কথাটা বলেছেন। বেশ ভালো লাগলো। আচ্ছা, তারপরে তারপরে দেখে নিচ্ছি কে আছে। অনেকে আছে, অসুবিধা নেই, আমি ধরছি আগে করে। শতদীপকে ধরলাম। শ্রীমান, আনমিউট করে এসো। শ্রীমান, বাহ, ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা, এই কবিতাটা তৈরি করেছো তো? আরও বেঁধে বেঁধে থাকি। আমি কিন্তু অনেকগুলো ক্লাস নিয়েছি, এবং অফলাইনেও নিয়েছি, অনলাইনেও চলছে। ক্লাস করেছো তো? দেখেছো তো ক্লাসগুলো? শ্রীমান, বাহ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, আমরাও তবে এ মুহূর্তে মরে যাব নাকি? এখানে লেখক কি বলতে চাইছেন, মানে সরি, কবি কি বলতে চাইছেন? আমরাও তবে এ মুহূর্তে মরে যাব নাকি? বলো। হুম, শিশুদের সব, শিশুদের সব মানে শিশুদের মৃতদেহ। হ্যাঁ, না, আমি 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 ঠিক আছে, তুমি যেটা বলছো, আমি বলছি যে মূল জায়গাটাকে শুধু তুমি তুলে ধরো, তাহলে বুঝে যাবো। ধরো এই যে বলছে না যে আমরাও তবে এ মুহূর্তে মরে যাব নাকি, এটার মধ্য দিয়ে এই যে মরে যাওয়াটার কথাটার আসল অর্থ হচ্ছে আত্মসমর্পণ। যে আমরাও কি তবে এভাবে আত্মসমর্পণ করব? প্রথমত হচ্ছে যে আমরা কারা, এটা বুঝতে হবে। আমরা হচ্ছে সাধারণ খেটে খাওয়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অর্থাৎ যারা এখনো বেঁচে আছে। এখানে বেঁচে থাকা মানে যাদের মনুষ্যত্ব বেঁচে আছে, যাদের শুভ বুদ্ধিটা বেঁচে আছে, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কি তাহলে এইভাবেই মরে যাব? সমাজ তো আজকে অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, সমাজে আজকে নিরাপত্তা নেই। তাহলে এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা বেঁচে আছে, তারা কি করবে? তারা কি এইভাবে মরে যাবে যেরকম সমাজে চলছে? এটা হতে পারে না। এর মধ্য থেকেই সাধারণ খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার পথ খুঁজে নিতে হবে।
আর সেই পথটা হচ্ছে আরো একজোট হয়ে থাকা। এটাকেই কই বলতে চান। ঠিক আছে, চেষ্টা করছো, ভালো হয়েছে। ক্লাসগুলো শুনতে থাকো, আরো হবে, আমি ওটাই বলছি। আচ্ছা, আমি স্নেহার কাছে যাব। স্নেহা, স্নেহা আনমিউট করে এসো। স্নেহা কি মাইক্রোফোনে আসতে পারবে না? মাইক্রোফোনে শোনা যাবে না স্নেহা? আনমিউট করে আমার সঙ্গে কথা বলো, যেরকম ওটা কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি দেখছি অন্য কারো কাছে যাচ্ছি। দেবজিৎ, দেবজিৎ পারবে? দেবজিৎ, দেবজিতের পক্ষে সম্ভব হবে? দেবজিতের হবে না? এই তো দেবজিৎ এসছে। কই, শোনো, একটা প্রশ্ন করছি। দেবজিৎ, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমাদের চোখ মুখ ঢাকা, এখানে কবি চোখ মুখ ঢাকা বলতে কি বলতে চাইছেন? এই যে বলছে আমাদের চোখ মুখ ঢাকা, হ্যাঁ বলছি না, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এই চোখ মুখ ঢাকা ইতিহাস বলতে কবি কি বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যেমন একটা দিক যে ইতিহাসে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো কথা নেই, সেই জন্যই চোখ মুখ ঢাকা বলছে। কিন্তু আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে মানে ওই যে এমনি তো প্রথমে বলছে আমাদের ইতিহাস নেই, তা বলছে বা যেটুকু ইতিহাস সেটা চোখ মুখ ঢাকা। সেই ক্ষেত্রে বলতে চাইছে যে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা থাকলেও তারাও যে একটা সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তারাও যে প্রতি মুহূর্তে জীবন সংগ্রামে লড়াই করে, সেটাকে তুলে ধরা হয় না। সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাসটা কেমন না, নির্বিচারে নির্বিবাদে সবকিছু মেনে নেওয়া, সহ্য করারই ইতিহাস। কারণ চোখ মুখ ঢাকা বলতে কি বোঝায়? একটা মানুষের যদি চোখটা ঢাকা থাকে, চোখটা ঢাকা, চোখ ঢাকা মানে আমি কিছু দেখতে পাচ্ছি না, মুখ বন্ধ, বলতে পারছি না কিছু। আমার যদি মুখটা বন্ধ, তার মানে আমি তো কিছু, আমি মুখটা খুললে তবে তো বলবো, তার মানে মুখ বন্ধ মানে কিছু বলছি না, তার মানে আমি কিছু দেখছিও না, আমি কিছু বলছিও না, অর্থাৎ সবকিছু নীরবে সহ্য করার ইতিহাস। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের যে ইতিহাস, সেটা হচ্ছে নীরবে সহ্য করার ইতিহাস, নির্বিচারে নির্বিবাদে সবকিছু সহ্য করার ইতিহাস। এটাই হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাস। এই জন্য এটাকে চোখ মুখ ঢাকা ইতিহাস বলেছে। চোখ মুখ ঢাকা ইতিহাস বললেই যেন মনে করে দেবে, চোখ যদি ঢেকে রাখা হয় দেখতে পাচ্ছ না, মুখ যদি বন্ধ রাখা হয় বলতে পারছো না। তারপরে সাধারণ খেটে খাওয়া মানুষ কিছু দেখছেও না, কিছু বলছেও না, খাওয়া দাওয়াতেই জীবন অতিবাহিত করে দেওয়া, বিরাট বিরাট সংগ্রামে, বিরাট বিরাট যুদ্ধে তাদের কোনো যেন ভূমিকা নেই। কিন্তু আছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ভূমিকা আছে। এই ক্লাস 12 একটা কবিতা পড়াচ্ছি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। সে প্রশ্ন করছে, আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন, যুদ্ধ জয় করেছিলেন, একা নাকি? সিজার গলদের নিপাত করেছিলেন, একা নাকি? অর্থাৎ একটা যুদ্ধ কখনো একা জেতা যায় না, হাজার হাজার সৈন্য থাকে, কিন্তু তাদের কথা কোথায়? একটা সৌধ নির্মাণ করা হয়েছে, সেই সৌধে রাজার নাম লেখা হয়, কিন্তু অগণিত খেটে খাওয়া মানুষ পাথর ঘাড়ে কেড়ে এনে যে সৌধ নির্মাণ করলো, তাদের কথা কোথায়? রাজা কি পাথর ঘাড়ে করে নিয়ে আসতো? তা তো নয়। তাহলে সেই আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাসটা কেমন না, সাধারণ খেটে খাওয়া মানুষের ইতিহাসটা হচ্ছে নীরবে নির্বিবাদে নির্বিচারে সবকিছু সহ্য করার ইতিহাস। আর এটাকেই কবি বলছেন যে চোখ মুখ ঢাকা ইতিহাস। ঠিক আছে, আচ্ছা সাত্বিককে দেখা যাক। সাত্বিক আছে দেখছি, সাত্বিক, সাত্বিক হাজরা, কথা বলা যাবে নাকি? কথা বলা যাবে? না গেলে সোয়ার্দ আদক, সোয়ার্দ,
হ্যাঁ সাত্বিক এসছে, সাত্বিক এসছে, ঠিক আছে। সাত্বিক ভালো আছো? আচ্ছা বেশ। আচ্ছা এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা পড়েছো? মোটামুটি পড়লে হবে না তো, আর মোটামুটি দিন চলে গেছে, ক্লাস 10, সামনে এক্সাম, আর মোটামুটি জায়গা নেই। হ্যাঁ স্যার পড়েছি, একদম যেখান থেকে ধরবেন সেখান থেকে উত্তর দেব, এটা শুনতে চাইছি। মোটামুটি চলে গেছে, ওইসব ভুলে যাও মোটামুটির দিন। তো যাই হোক, ঠিক আছে, তাহলে মোটামুটি একটা প্রশ্ন ধরি, খুব বেশি না ধরে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কার লেখা? মোটামুটিটা কি করে হলো বলো, কার লেখা? শঙ্খ ঘোষ। আর কোথা থেকে নেওয়া হয়েছে? জলই পাষাণ হয়ে আছে, মনে থাকবে? সাত্বিক, হ্যাঁ এটা মনে রাখতে হবে একদম। আচ্ছা ঠিক আছে, আমি একে দেখি, সুমি এসছে, সুমিকে একবার ধরি। সুমি ডালু, সুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা কি তৈরি করেছো নাকি, না এখনো হয়নি? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তাহলে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিন্তু, যে একটু আগে আমি ধরেছিলাম, ওটাকে দেখি তুমি কি বলো। আমাদের ইতিহাস নেই বলতে কবি কি বুঝিয়েছেন, ওটা পারবে? ঠিক করে না পারলেই দুলাইন গান গেয়ে দিতে হবে, রবীন্দ্রসঙ্গীত, শাস্তি। ঠিক করে না, হ্যাঁ হ্যাঁ ঠিক, ওইটা বলছে তাদের ইতিহাস নেই। আচ্ছা আমি অন্য প্রশ্নটা যাচ্ছি, এটা না পারলে 2 লাইন রবীন্দ্রসঙ্গীত। সেটা হচ্ছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবি কি বলতে চাইছেন? হ্যাঁ সংশয় আছে, কিন্তু খুব ভালো করে হয়নি, ওই জন্য 2 লাইন করতে হবে, তাড়াতাড়ি পটাপট। হ্যাঁ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বলো বলো, করো করো করো। শাস্তি পেতে হবে, আমি কাছ থেকে তো দিতে পারবো না, দূর থেকেই বলো। চলো 2 লাইন রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এতদিন এত কাজ শুনেছি, মনে হচ্ছে না আজকে একটু বেশি টেনশন লাগলো তোমার, তোমার তো এটা হওয়া উচিত না। না যাই হোক, ঠিক আছে, ভালো লাগলো, অনেকদিন পর শুনলাম তো। আচ্ছা বেশ, ঠিক আছে। এই প্রশ্নটা, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, একদম ঠিক, যে সংশয় কবি, কিন্তু এখানে প্রশ্নটা এরকমই আসে যে কবি কেন এই সংশয় প্রকাশ করছেন, কবি সংশয় কেন? স্বস্তিকা ভট্টাচার্য, স্বস্তিকা হবে নাকি, বলতে পারবে কবি কেন এই সংশয় প্রকাশ করছেন? না না পারলে, না আসলে সোয়ার্দ আদক, সোয়ার্দ, সোয়ার্দ, হ্যাঁ বলো। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবি কেন এই সংশয় প্রকাশ করছেন? হবে?
হবে না, ঠিক আছে। আমি তাহলে শতদ্বীপের কাছে আছি। শতদ্বীপ, শতদ্বীপ, শতদ্বীপ। আচ্ছা, তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, সবাই শুনে নাও। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। ঠিক আছে, কবি এখানে কি বলতে চাইছেন? দেখো এখানে, এইখানে আমরা বলতে পারি যে এই আলোচ্য অংশে কবি দুটো পৃথিবীর অস্তিত্বকে কল্পনা করেছেন, মানে সামনে, আমাদের সামনে তুলে ধরেছেন। একদিকে মুষ্টিমেয় কিছু মানুষের ভোগ বিলাসের পৃথিবী, অর্থাৎ সচ্ছল পৃথিবী। আর একদিকে দুবেলা দুমুঠো না খেতে পাওয়া মানুষের পৃথিবী। তাহলে কি বলছি? আলোচ্য অংশে কবি একই সঙ্গে দুই পৃথিবীর অস্তিত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। একদিকে ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্যের পৃথিবী, আর একদিকে দুবেলা দুমুঠো খেতে না পাওয়া মানুষের পৃথিবী। বোঝা গেল? যখন ব্যক্তি মানুষ অসহায় এবং বিপন্ন হয়ে যায়, তখন তার কাছে বাইরের পৃথিবীর কোনো অস্তিত্ব থাকে না। তাই এই যে খেতে না পাওয়া মানুষের কাছে ওই ভোগ বিলাসের পৃথিবীটার কোনো অস্তিত্ব নেই। কবি এদিক থেকে কথাটি ব্যবহার করে থাকতে পারেন। আবার কবি পৃথিবী শব্দের ব্যঞ্জনায় মনুষ্যত্ব শব্দটিকে তুলে ধরে থাকতে পারেন। এই যে বলছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, অর্থাৎ মনুষ্যত্বটাই যেন মরে গেছে, হয়তো মানুষের মনুষ্যত্বটাই মরে গেছে। পৃথিবী শব্দটার মধ্য দিয়ে মনুষ্যত্ব শব্দটাকে আমাদের সামনে তুলে ধরছেন, যে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে মনুষ্যত্ব, মনুষ্যত্বটাকে তুলে ধরছেন, যে মানুষের মনুষ্যত্ব আছে, তো সেটাকে তুলে, পৃথিবী শব্দটিকে তুলে ধরতে পারেন। মানুষ বেঁচে আছে কিন্তু মনুষ্যত্ব মরে গেছে, এইরকম একটি অর্থ তিনি প্রকাশ করে থাকতে পারেন। তাহলে কি দাঁড়ালো? একদিকে আমরা বলবো যে কবি একই সঙ্গে দুই পৃথিবীর অস্তিত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। একদিকে ভোগ বিলাস সচ্ছলতার পৃথিবী, আর একদিকে খেতে না পাওয়া মানুষের পৃথিবী। অর্থাৎ মানুষ যখন অসহায় এবং বিপন্ন হয়ে যায়, তখন তার কাছে ভোগ বিলাসের যে পৃথিবী, তার কোনো অস্তিত্ব থাকে না। তার জন্য তিনি বলছেন পৃথিবী হয়তো আছে, পৃথিবী হয়তো নেই। আবার পৃথিবী শব্দের ব্যঞ্জনায় মনুষ্যত্ব শব্দটিকেও তুলে ধরে থাকতে পারেন, যে মানুষের মনুষ্যত্ব হয়তো আছে, হয়তো বা নেই, কারণ যা পরিস্থিতি সেই অনুযায়ী উনি বলছেন। এই শব্দটিকে ব্যঞ্জনাতেও তুলে ধরে থাকতে পারেন। ঠিক আছে, এবার বোধহয় ক্লাসটা শেষ করতে হবে নাকি? দেখছি তো কটা পর্যন্ত টাইম আছে। তাহলে আরো প্রশ্নর কিছু অ্যান্সার আজকে পেলাম, এটা তাও ঠিক লাগলো। ঠিক আছে, হ্যাঁ 11:05 পর্যন্ত, ঠিক আছে, আরো সময় আছে। তো আমি আরেকটা প্রশ্ন নিয়ে যাব। সোয়ার্দর বলা উচিত ছিল একটা প্রশ্নের উত্তর অন্তত। আরো তো সবার মাইক্রোফোনে বলছে হবে না, বলে আমি ধরতাম। সোয়ার্দ, সোয়ার্দ, আরেকটা ধরবো। সোয়ার্দ, সোয়ার্দ, বলছি আরেকটা প্রশ্ন ধরছি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কবি কি বলতে চেয়েছেন? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কবি কি বলতে চেয়েছেন? না, তার মধ্যে কবি কি বলতে চাইছেন? শিশুদের সব কথাটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? একদিকে শিশু মানে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, নেক্সট জেনারেশন, আর একদিকে শিশু মানে হচ্ছে সহজ সরল নিষ্পাপ। দুটো অর্থই তিনি শিশুদের সব কথার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, যে বর্তমানে যেরকম পরিস্থিতি চলছে, মানুষের নিরাপত্তা নেই, মানুষের দুবেলা দুমুঠো কিভাবে অন্ন জোগাড় করবে তার অবস্থা নেই, সেরকম পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এইটাকে বলার জন্য বলছেন শিশুদের সব ছড়ানো রয়েছে। আবার বলছেন যে শিশু মানে হচ্ছে সহজ সরল নিষ্পাপ, তার মানে যুদ্ধ
সহজ সরল নিষ্পাপেরও প্রাণ কেড়ে নেয়। কি শতদ্বীপ, বোঝাতে পারলাম? কি হ্যাঁ, তাহলে বলো তো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছুদের কবি কি বলতে চাইছেন? যদি বোঝাতে পেরে থাকি তাহলে বলো। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব থাকবে না, এই একটা দিক, একটা পয়েন্ট। আর একটা হচ্ছে একদম যুদ্ধে সহজ সরল নিষ্পাপ মানুষগুলিও মারা যায়, এটা শিশুদের সব ছন্নের মধ্যে দিয়ে বলতে চেয়েছে। শুধু একটা যুদ্ধ বোমা পড়েছে, সব শিশুগুলো শুধু মরে পড়ে আছে, এটা তো নিশ্চয়ই কেউ বলতে পারে না। শিশুদের সব ছড়ানো রয়েছে, তার মানে একটা যুদ্ধ লেগেছে শুধু শিশুগুলো মারা গেছে, আর কোনো মানুষ মারা যায়নি, তা তো নয়। তার মানে শিশু কথাটার মধ্যে দিয়ে কিছু একটা বোঝাতে চেয়েছেন। কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ শিশু কথাটার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে নেক্সট জেনারেশন মারা গেছে, নেক্সট জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আর একটা বোঝাতে চাইতে পারেন, সেটা হচ্ছে সহজ সরল নিষ্পাপ মানুষজনও প্রাণ যায়। কেউ যদি ভেবে থাকে যে যুদ্ধ, আমি চুপ করে রইলাম, যুদ্ধ লেগেছে বাইরে, আমি ঠিক থাকবো না, সহজ সরল মানুষের প্রাণ নেয়। কাজে এই জায়গা থেকে তিনি এইটাকেই বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, আমাদের ক্লাসের সময় বোধহয় শেষ হয়েছে আজকে। ক্লাসটা একটা জিনিসকে এরকম প্রশ্ন উত্তর যদি নিতে পারি খুব ভালো হয়, তোমরাও দেবে, তাহলে আমি বুঝতে পারি যে কতটা বোঝা হয়েছে। তো আমি তো এই ক্লাসটা অফলাইন নিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি, সেগুলো দেখবে, দেখতে একটা সময় চলে আসবে। এখন ওই মোটামুটি সাত্বিকের মতন মোটামুটি হয়েছে বললে হবে না, আরো তো সবাইকে ধরতে পারলাম না, মাইক্রোফোন কাজ করছে না বলে। যাই হোক, ঠিক আছে, অনেকদিন পর তো একটু ক্লাসের মতন আমেজ পেলাম।